৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় তরুণ মুখের প্রাধান্য, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান কাল। নতুনদের জায়গা দিতে বর্তমান মন্ত্রিসভার ২৫ পূর্ণ মন্ত্রীসহ বাদ পড়লেন ৩৬ জন। ঐক্যফ্রন্টে নির্বাচিতরা কেউই শপথ নিচ্ছেন না, যাচ্ছেন না সংসদে, জানালেন আসম রব। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আশরাফ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী, মোট ৪৭ জনকে নিয়ে হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গড়া নতুন সরকারের মন্ত্রিসভা। আগামীকাল বিকেল ৩:৩০টায় বঙ্গভবনের শপথের মধ্য দিয়ে শুরু হবে তাদের পথ চলা। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব। বিস্তারিত জানাচ্ছেন মুক্তা মাহমুদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনিসুল হক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আ.ক.ম মোজাম্মেল হক সোমবার ফের শপথ নেবেন। এছাড়া ড আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, ড হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল অর্থমন্ত্রী, তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী, এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী, সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই এম.এ আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, এম.এ মান্নান পরিকল্পনা মন্ত্রী, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রীর দায়িত্ব নেবেন। জনাব আহমদ মোস্তফা কামাল, উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, আপনারা জানেন, উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ইনি কুমিল্লা ৯-এর লাকসাম এলাকার মাননীয় সংসদ সদস্য, উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হলেন গোলাম দস্তগীর গাজীর, জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রণালয়ের। সমাজ কল্যাণের দায়িত্বে নুরুজ্জামান আহমেদ, সমর রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শাহাবুদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বীর বাহাদুর উশে সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাইফুজ্জামান চৌধুরী ভূমি বিষয়ক মন্ত্রণালয় ও নুরুল ইসলাম সুজন রেলপথের দায়িত্ব। আর টেকনোক্র্যাট কোটায় শপথ নিতে যাচ্ছেন স্থপতি ইয়াফিস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এবং মোস্তফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিসভা। তো আর ১৯ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কামাল আহমেদ মজুমদার শিল্প মন্ত্রণালয়ের, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের, জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আশরাফ আলী খান খুসরো মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়, মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন, জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা, শাহরিয়ার আলম পররাষ্ট্র, জুনায়দ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফরহাদ হোসেন জনপ্রশাসন, স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন। জাহিদ ফারুক পানি সম্পদ, মুরাদ হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শরীফ আহমেদ সমাজ কল্যাণ, কে.এম. খালিদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ মাহবুব আলী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর উপমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ৩ জন হলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বেগম হাবিবুন নাহার, এ.কে.এম. এনামুল হক শামীম পানি সম্পদ আর মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সোমবার তারা শপথ নেবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমেই এই কার্যক্রম শুরু হবে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। নতুন মন্ত্রিসভায় নেই অনেক হেভিওয়েট মন্ত্রী। অল্প কিছু মন্ত্রণালয়ে আগের মন্ত্রীরা থাকলেও বাদ পড়ার পাল্লাই ভারী, আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় এবারে এসেছে বেশ কিছু পরিবর্তন, যাতে বাদ পড়েছেন আগের মন্ত্রিসভার হেভিওয়েট ও আলোচিত অনেক সদস্যই। বাদ পড়াদের মধ্যে আছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা
হাসানুল হক ইনু, কৃষি মন্ত্রণালয়ে মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবুল হাসান মাহমুদ আলী, আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাসিম, কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তোফায়েল আহমেদ, শাহজাহান খান বাদ পড়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হারিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় থেকে মুজিবুল হক, আনোয়ার হোসেন মঞ্জু পানি সম্পদ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নুরুল ইসলাম বিএসসি, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আসাদুজ্জামান নূর, আরিফ খান জয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে, রাশেদ খান মেনন হারিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাদ পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে। মুজাহিদ আহসান, RTV, ঢাকা। নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে বলে আশা করেন বিশিষ্টজনরা। প্রাথমিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, তিনি মনে করেন এই মন্ত্রিসভা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নতুন সদস্যদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন। সরকারের দায়িত্বপূর্ণ মন্ত্রিত্ব পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও আবার সরকারের সাথে বিজনেস করে, যেটাকে স্বার্থের দ্বন্দ্ব বলা হয়, এগুলোর থেকে মন্ত্রীরা দূরে থাকবেন সেটা দেশবাসী আশা করবে। এবং এই মন্ত্রী পরিষদের মধ্যে যেহেতু নতুনত্বের ছাপ বেশ উল্লেখযোগ্য, সেই কারণে নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনা, বিশেষ করে তরুণ প্রজন্মের কথা ভাববে তারা, যে এই মন্ত্রণালয় থাকুক না কেন, প্রতিটা মন্ত্রণালয়ের জন্য কিন্তু তরুণ প্রজন্মের জন্য ভাববার সুযোগ আছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে ক্ষমতায় থাকলে সম্পদ বাড়ে, এই ফর্মুলাটা ওরা গ্রহণ করবে না, এটা হবে দেশবাসীর প্রত্যাশা। এই 16 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের মন্ত্রিসভার দরকার, একেবারে শুরু থেকে যেন সেই প্রত্যাশা পূরণের কাজ শুরু করা যায়, আমার মনে হয় সেটাই ছিল প্রধান উদ্দেশ্য। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের নেতৃত্ব, যে চলমান নেতৃত্ব, সেটাকে ধরে রাখা এবং নেতৃত্বের যেন কোনো জায়গায় শূন্যতা সৃষ্টি না হয়, সেজন্য নবীনের সাথে প্রবীণের একটা সংমিশ্রণ এখানে করা হয়েছে এবং আমার মনে হয় যে কোনো প্রাচীন দলের জন্য এটাই করণীয়। ঐক্যফ্রন্টের নির্বাচিতরা কেউই শপথ নিচ্ছেন না, সংসদে যাচ্ছেন না, এমনটা জানালেন ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আসম আব্দুর রব। জাতীয় ঐক্যফ্রন্টে কোনো বিভেদ বা টানাপোড়েনও নেই বলে জানান তিনি। আর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু অভিযোগ করেছেন, ঐক্যফ্রন্ট নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে গণমাধ্যম। ঐক্য অটুট রয়েছে এবং একসঙ্গে কাজ করবেন তারা। দুপুরে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটা ব্যাখ্যা করেছে। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেখেন উপস্থিত আছেন। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। গণফোরামের কেউ শপথ দিচ্ছে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারায় দেশীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান এইচ.টি. ইমাম। প্রেস ব্রিফিংয়ে এইচ.টি. ইমাম আরও বলেন, কমিশন জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সরকার সহযোগিতা করেছে। প্রশাসনিক, আমাদের সামরিক এবং আইন শৃঙ্খলার সব দিক থেকে দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাথে নির্বাচন কমিশনের যে দক্ষতা বৃদ্ধি পেয়েছে অসাধারণ। পৃথিবীব্যাপী যে এরকমভাবে এবারে যেরকম সাথে সাথে স্বীকৃতি পাওয়া গেছে এবং আমাদের নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশনের প্রতি যে আস্থা সবাই প্রকাশ করেছেন, তাতে আমরা গর্বিত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা। সকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রী, সংসদ সদস্য সহ সাধারণ মানুষ জানাজায় শরিক হন। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বস্তরের মানুষের ফুলের ভালোবাসায় সিক্ত হন সৈয়দ আশরাফ। রুহুল আমিন তুহিনের রিপোর্ট।
জাতীয় সংসদের এই চত্বরে তিনি আগেও এসেছেন বহুবার, তবে এবার এলেন প্রাণহীন নিথর দেহ নিয়ে। পরিচিত জন ও সহকর্মীরা আগেও ছিলেন তার সঙ্গে, তবে এখন এসেছেন জানাজা আদায় করতে। আপনারা আমার ভাইয়ের সকল ভুল ত্রুটি নিজ করে ক্ষমা করে দিবেন। রোববার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ছিলেন সৈয়দ আশরাফের দীর্ঘদিনের সহকর্মী, স্বজন সহ বিভিন্ন স্তরের মানুষ। জানাজা শেষে মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফুল দেন স্নেহের আশরাফের কফিনে। এরপর স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আশরাফের শূন্যতা অপূরণীয় বলে মনে করেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহযোদ্ধারা। বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটা পোষানো খুব কঠিন হবে, কেননা তার সারা জীবনই ছিল জনগণ এবং জনগণের মানুষের কল্যাণের জন্য। দুঃসময় আওয়ামী লীগের যখন 1/11 হলো, সেই মুহূর্তে সে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এবং শেখ হাসিনার মুক্তি সহ আওয়ামী লীগকে সুসংগঠিত করা এবং নির্ভীকভাবে সুসংগঠিত করে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো এবং আওয়ামী লীগ ক্ষমতা আসে। তার কোনো শত্রু নাই, দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ সৈয়দ আশরাফের প্রতি ছিল, আশরাফুল ইসলামের প্রতি ছিল শ্রদ্ধাশীল। একজন সৎ, নিরহংকার, নির্লোভ সৈয়দ আশরাফকে জাতি আজীবন স্মরণ রাখবে বললেন তার সহকর্মীরা। আমাদের পার্টির সীমানা পেরিয়েও বাইরে দল মত নির্বিশেষে সবার কাছে তিনি প্রশংসিত ছিলেন, সমাদৃত ছিলেন এবং মৃত্যুর পর তাকে ঘিরে মানুষের মধ্যে যে আলোচনা, মানুষের মধ্যে যে আগ্রহ, তাতেই বোঝা যায় যে তিনি কতটা জনপ্রিয়। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যে ওনার ভালোবাসা, ওনার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ওনার যে শ্রদ্ধা এবং ভালোবাসা, এটা আমি নিজের চোখে দেখেছি। ওনার মন্ত্রণালয় একসঙ্গে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব 1.5 বছর পালন করেছি। জাতীয় সংসদ থেকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃতদেহ নেওয়া হয় কিশোরগঞ্জে। বিকেলে বনানী কবরস্থানে পিতামাতার কবরে চিরনিদ্রায় শায়িত হন সৈয়দ আশরাফুল ইসলাম। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এদিকে কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা হয়েছে। দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাজা হয়। এর আগে এই বীর সেনানীকে গার্ড অফ অনার দেওয়া হয়। নামাজে জানাজার অংশ নিতে শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই শোলাকিয়া ময়দানে জনসমাগম বাড়তে থাকে। বেলা 12টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। সৈয়দ আশরাফের নির্বাচনী এলাকা সহ জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। দ্বিতীয় জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় ময়মনসিংহে। সেখানে তৃতীয় জানাজা শেষে মরদেহ ঢাকায় আনা হবে। আবারও বিশৃঙ্খল রাজধানীর সড়কপথ। বেপরোয়া গতিতে চলছে বাস, যত্রতত্র যাত্রী ওঠানামায় ব্যস্ত চালকরা। পথচারীরা রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান মনে করেন, সড়কে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে পারলে আবারও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মিনিবাসের বেপরোয়া গতি 2 নারী প্রাণ কেড়ে নিলে গেল মঙ্গলবার এভাবেই রাজধানীর রাস্তায় নেমে আসেন তার সহকর্মীরা। মর্মান্তিক দুর্ঘটনার রেশ না কাটতে কাটতেই আবারও রাজধানীর রাস্তায় বেপরোয়া যান। এভাবেই বিশৃঙ্খলভাবে চলছে রাজধানীর যানবাহন। বাস, মিনিবাস, প্রাইভেট কার, রিক্সা, মোটরসাইকেল সবাই যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নেমেছে। সিগন্যাল থাকলেও মানতে নারাজ পথচারী কিংবা চালক। যত্রতত্র মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হার চোখে পড়ার মতো। আর কথা বলতে বলতে পারবো না, এটা আমাদের সচেতনতার অভাব।
এটা বৃদ্ধি করতে হবে আমাদের। সিঙ্গেল আটকাই নিয়ে স্যার এখন এই পথে পার না হয় কোন পথে যাবো, ওভারপাস নাই তো, আচ্ছা একটু দেরি করে যাই। শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সড়ক পথের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ। কিছুটা তো জোর করতে হবে, আবার কিছুটা সচেতন হইতে হবে, এই ব্যাপারে ট্রাফিক শিক্ষিত হইতে হবে। সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশেষজ্ঞ। পরিবহন খাতের যে বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা সেটাই কিন্তু অনেক গভীর। পরিবহন সেক্টরের যারা নৈরাজ্য সৃষ্টি করে তারা অনেক শক্তিশালী এবং এখানে অনেক অর্থনৈতিক বিশাল একটা অঙ্কের অর্থনৈতিক ব্যবস্থা এখানে জড়িত। ঠিকমতো নজরদারি না করেন তাহলে এখান থেকেই যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণে কিন্তু তাদের বড় ধরনের দুশ্চিন্তার কারণ হতে পারে। এই জন্য আমার মনে হয় না যে সরকার পরিবহন ক্ষেত্রে যেই বিশৃঙ্খলাটা আছে সেটা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সচেতন থাকবে। নিরাপদ সড়কের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। এটা কিন্তু আমাদের চলমান রাখতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। নেত্রকোনা বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সকাল 8টার দিকে নেত্রকোনা মদন সড়কের গদাইকান্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও 3 জন গুরুতর আহত হন। নিহতরা হলেন তানিয়া আক্তার এবং তার শিশু ছেলে মোমেন। পুলিশ জানায় সকালে নেত্রকোনা থেকে 6 জন যাত্রী নিয়ে একটি সিএনজি আটাপাড়া থেকে যাচ্ছিল। এই সময় মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি যাত্রী তানিয়া ও তার ছেলে মারা যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 15 মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্টে দেয়া স্থগিত আদেশ প্রত্যাহারের আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2018 সালের জানুয়ারি মাসে 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে বলেন হাইকোর্ট। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা প্রস্তুত ও 15 মার্চ পর্যন্ত সময় নিয়ে নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে চেম্বার আদালত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেয়। বর্তমানে ডাকসু নির্বাচনের জন্য সকল প্রতিবন্ধকতা দূর হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত আছে 15 মার্চের মধ্যে নির্বাচন এবং ভোটার লিস্ট হয়ে গেছে, সেই নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত 5 আসামি সহ 7 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নোয়াখালী জেলা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ এই আদেশ দেন। পুলিশ জানায় এজাহারভুক্ত আসামি বাদশাহ আলম বাসু, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ স্বপন, ইব্রাহিম খলিল বেচু, ঘটনার মূল হোতা রুহুল আমিন, জড়িত সন্দেহে গ্রেপ্তার হাসান আলী ভুলু ও জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়। এই সময় তাদের প্রত্যেকে 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। চরবদ জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানায় গ্রেপ্তারকৃত 8 জনের মধ্যে একজনকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরে গণধর্ষণের শিকার ওই গৃহবধূ। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পশ্চিম আবদালপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষে মইনুদ্দিন বিশ্বাস নামে একজন নিহত হয়েছে। সকাল 6:30টার দিকে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঙ্গে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাস্টারের দীর্ঘদিনের বিরোধ। তাদের কর্মী সমর্থকদের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটত। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় মইনুদ্দিন বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রচন্ড শীতে কাঁপছে উত্তরের বেশিরভাগ জেলা। লালমনিরহাটে প্রচন্ড শীতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও বিকেল থেকে ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলে শীতের প্রকোপ। রাতে শীতের দাপটে অচল হয়ে পড়ে জনজীবন। এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্টের দিন পার করছে দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। তাই সরকার ও বিত্তবানদের সহায়তা চাইছেন তারা। অন্যদিকে চুয়াডাঙ্গায়
অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। 3 দিন তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত এখানকার জনজীবন। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করছে বাড়তি দুর্ভোগ। সকালে কুয়াশা না থাকলেও তীব্র শীত ও হিমেল হাওয়ায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এই অবস্থায় ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি, জ্বর সহ নানা ঠান্ডাজনিত রোগ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্থগিত 3 কেন্দ্রের ভোট নিয়ে সরব এখন নির্বাচনী এলাকা। আগামী 9 জানুয়ারি এই এলাকায় পুনরায় ভোট গ্রহণ হবে। আর এসব কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমানের সহায়তায় সুরাইয়া মুনির রিপোর্ট। 30 ডিসেম্বর নির্বাচনে সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকার আশুগঞ্জ উপজেলা যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই এই 3 কেন্দ্রে ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে কমিশন। এই আসনে মোট 132 কেন্দ্রের মধ্যে 30 ডিসেম্বর 129 কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সহসভাপতি মোহাম্মদ মাইনউদ্দিন মাইনের চেয়ে 10,159 ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে স্থগিত 3 কেন্দ্রে ভোট রয়েছে 10,574টি। কোনো জ্ঞানজাম না হয়, যেমন একটা যে আতঙ্কটা বিরাজ করে এটা যেমন না থাকে, এখানে আমরা চাই সুষ্ঠু ভোট দিতে। নিজের ভোটটা আমরা নিজেরা প্রদান করতে পারি না, শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারি, এলাকার একটা উন্নয়ন আমরা এটা চাই। 3 কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এই 3টি কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি সবগুলো আমরা দেখছি। আমাদের রিটার্নিং অফিসার মহোদয় দেখছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই আমরা গ্রহণ করছি। 1 জানুয়ারি আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ধানের শীষ প্রতীকে সিল দেওয়া একটি ব্যালট বই উদ্ধার করে পুলিশ। সুরাইয়া মুন্নি, আরটিভি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্বাচিত গল্প থেকে নির্মাণ করা হবে প্রেরণায় নারীর গল্প শিরোনামে 3টি নাটক। 3 প্রতিষ্ঠিত নারী নির্মাতা চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত নির্মিত নাটকগুলো আরটিভিতে দেখানো হবে। এজন্য আরটিভির সঙ্গে চুক্তিও হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান আরটিভির পক্ষে স্বাক্ষর করেন। আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব সহ অন্যান্যরাও এই সময় উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 47 সদস্যের নতুন মন্ত্রিসভায় তরুণ মুখের প্রাধান্য, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানকাল। নতুনদের জায়গা দিতে বর্তমান মন্ত্রিসভার 25 পূর্ণ মন্ত্রীসহ বাদ পড়লেন 36 জন। ঐক্যফ্রন্টে নির্বাচিতরা কেউই শপথ নিচ্ছেন না, যাচ্ছেন না সংসদে, জানালেন আসম রব। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আশরাফ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।